অবশেষে চরম নাটকীয়তার পরিসমাপ্তি হলো। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ম্যাচটি বয়কট করেছিল সেই ম্যাচটি তারা খেলবে এবং এই ঘোষণাও তারা আনুষ্ঠানিকভাবে প্রদান করেছে। কিন্তু গোপনে অনেক কিছু হয়ে গিয়েছে যেটা প্রকাশ্যে আসছে না। পদ্মার অন্তরালে সংঘটিত সেই ঘটনাগুলোই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত একটি বিষয় মনে রাখবেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে ডেকে নেওয়া হয়েছিল পাকিস্তানে। একটাই কারণ ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসেন নাকভি তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে ছাড়া তিনি ফাইনালি কোনো চূড়ান্ত ডিসিশন নেবেন না। আইসিসির পক্ষ থেকে আইসিসি যে গো ধরে বসেছিল, আইসিসি যেভাবে হুমকি প্রদান করছিল যে পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচ বয়কট করে তাহলে তাদের উপরে মারাত্মক নিষেধাজ্ঞা দেওয়া হবে, এমনকি তাদের পিএসএলে কোনো বিদেশি ক্রিকেটারদের এনওসি প্রদান করা হবে না, তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হবে, এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানকে কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হবে। সব ধরনের হুমকি দেখানোর পরও যখন পাকিস্তান কোনো ধরনের নতজানু হয়নি, তখনই কিন্তু আইসিসির প্রধান হিসেবে জয় শাহ তিনি মাথা নত করলেন এবং ভারতের উপর থেকে আইসিসি এক প্রকার কোনো ধরনের প্রভাব আর না রেখে বা ভারতের কথা অনুযায়ী কোনো সিদ্ধান্ত না নিয়ে আইসিসির ভাইস চেয়ারম্যান খাজা ইমরান তিনি ছুটে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাকভির সাথে আলোচনা করতে। তবে এই আলোচনাটা কিন্তু সাধারণ কোনো আলোচনা ছিল না, রুদ্ধদ্বার 4 ঘন্টার বৈঠক হয়েছে। তবে সবশেষ এই রুদ্ধদ্বার 4 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলও, এবং তিনিই এক প্রকার অনুরোধ করার কারণেই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সর্বশেষ তারা রাজি হয়েছে ভারতের সাথে ম্যাচটি খেলতে। তবে এর ভিতরে অনেক কিছু ঘটে গিয়েছে যে ঘটনাগুলো ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি, যে বাংলাদেশকে 3টি সুবিধা দেওয়া হয়েছে, এছাড়া পাকিস্তানকে সুবিধা প্রদান করা হয়েছে। সব মিলে পাকিস্তান এবং বাংলাদেশের জয় হয়েছে, ভারতের ইগো চূর্ণ হয়েছে এবং এটা নিশ্চিত হওয়ার পরেই পাকিস্তান ফাইনালি তারা এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু মূলত বিষয় হচ্ছে এই খেলাটা, এই যে বিশ্বকাপের যে খেলাটা বা এই যে চরম নাটকীয়তার যে খেলা, এই খেলায় তো শেষ পর্যন্ত বাংলাদেশের সেই পরাজয়ই থাকলো। বাংলাদেশ তো বিশ্বকাপে তারা খেলতে পারলো না, বাংলাদেশ তো বিশ্বকাপে অংশ নিতে পারলো না। যদি বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে অংশ নিতে পারত তাহলে বাংলাদেশ যে জয়ী হয়েছে এটা আমরা প্রচার করতে পারতাম। কিন্তু বাংলাদেশ আপাত দৃষ্টিতে কোথায় জয়ী হলো? যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের পরিবর্তে যে স্কটল্যান্ড খেলছে তারা কিন্তু বেশ ভালো সাবলীলভাবে অসাধারণ গেম উপহার দিচ্ছে। গতকালকে যে ম্যাচটা ইতালির বিরুদ্ধে খেললো স্কটল্যান্ড, সেখানে তারা 209 রানের একটা অনবদ্য ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়েছিল। জর্জ মুনশে তিনি 84 রানের একটা অনবদ্য নক উপহার দিলেন। অসাধারণ খেলা উপহার দিচ্ছেন স্কটল্যান্ড। মূলত ভারতীয় মিডিয়াগুলোতে, ভারতের সাংবাদিকগুলো তারা এটাই প্রচার করছে যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে সুযোগ দেওয়ার মাধ্যমে সবথেকে ভালো কাজটি নাকি হয়েছে। অথচ বাংলাদেশ কি এই নকগুলো খেলতে পারতো না? বাংলাদেশ কি চ্যালেঞ্জ নিতে পারতো না? ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল এদের বিরুদ্ধে কি বাংলাদেশ ভালো খেলা উপহার দিতে পারতো না? এমনও তো হতে পারতো যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উঠত। বাংলাদেশে তো সে সক্ষমতা রয়েছে, বাংলাদেশ আগেই প্রমাণ দিয়েছে। অর্থাৎ এই বিশ্বকাপ শুরুর আগেই, মাত্র কয়েক মাস আগে তারা শ্রীলঙ্কার মাটিতে যে শ্রীলঙ্কাকে তারা সিরিজ পরাজিত করেছে, যেটা শ্রীলঙ্কার মাটিতে প্রথম ইতিহাস তৈরি হয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বে। তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ভারতের মাঠেও হয়তো নেপাল পাত্তা পেত না, ইতালি পাত্তা পেত না, এমনকি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড তাদেরকেও বাংলাদেশ কিন্তু কমে ছেড়ে দিত না। এমন হতো যে শেষ পর্যন্ত হয়তো তাদেরকে পরাজিত করে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উঠত। কিন্তু বাংলাদেশ সেই খেলাটা তো খেলতে পারলো না, বাংলাদেশ তো বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়ে থাকলো। আর বাংলাদেশ বঞ্চিত হওয়া মানে বাংলাদেশের 200 মিলিয়ন মানুষ বঞ্চিত হয়েছে। আপনি একজন বাংলাদেশিকে পাবেন না যারা ক্রিকেটকে ভালোবাসে না। বাংলাদেশের মানুষের ধ্যান জ্ঞান হচ্ছে ক্রিকেট, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক বাক্যে ক্রিকেটকে ভালোবাসে। এবং বাংলাদেশ এই বিশ্বকাপে নাই বলে আমি আমার এলাকাতে দেখেছি এই দেশের মানুষ বা আমার এলাকার মানুষ তারা বিশ্বকাপ বয়কট করেছে, তারা বিশ্বকাপের খেলা দেখছে না। যেখানে তারা নিয়মিত বিশ্বকাপের খেলাগুলো দেখতো, যেখানে চায়ের দোকানে বড় পর্দায় এই খেলাগুলো দেখানোর ব্যবস্থা করত, তারা আজকে সকলেই ক্ষুব্ধ, সকলেই মনে মনে তারা অসন্তুষ্ট।
তারা কি বাংলাদেশের উপর অসন্তুষ্ট? না, তারা বাংলাদেশের উপর অসন্তুষ্ট নয়। তারা একটা জায়গায় খুবই সন্তুষ্ট যে শেষ পর্যন্ত বাংলাদেশ মাথা উঁচু করে তারা সিদ্ধান্ত ধরে রেখেছিল, অনড় অবস্থান ধরে রেখেছিল এবং ভারতের ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়নি, জয়সারে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়নি। এ কারণে সকল বাংলাদেশি তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং তাদের সম্মানের জায়গা থেকে তারা সকলেই নিজেদেরকে গর্বিত জাতি হিসেবে পরিচয় দিতে পারছে। ভারতের মিডিয়াগুলো যতই অপপ্রচার করুক, মনে রাখবেন আজকে বাংলাদেশ বিশ্বকাপে না থাকার কারণে কলকাতাতে যে 3টে ম্যাচ এখন পর্যন্ত স্কটল্যান্ডে রয়েছে তার ভিতরে 2টা ম্যাচ অলরেডি হয়ে গেছে। একটা ম্যাচেও 1000-এর বেশি দর্শক আসেনি স্টেডিয়ামে। অথচ একটা স্টেডিয়ামে যেখানে 78,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে সেই জায়গায় 1000 দর্শকও আসেনি। শুধু তাই নয়, টিকিটের মূল্য কমিয়ে দেওয়ার পরেও কলকাতা ইডেন গার্ডেনে এই আপনার বিসিসিআই বা আপনার আইসিসি তারা কোনো ধরনের দর্শক টানতে পারছে না। কারণটা কি? কারণ হচ্ছে জানে দর্শক যে অযথা তারা সেখানে যে কোনো কম্পিটিশন হবে না বা তাদের প্রিয় দেশ নেই, প্রিয় দল নেই, তাহলে তারা কাদের খেলা দেখবে? ইডেন গার্ডেন কলকাতাতে বাংলাদেশের 3টে ম্যাচ রাখার কারণ ছিল মূলত দর্শকের একটা চাপ তৈরি হবে সেখানে। অন্তত বাংলাদেশ থেকে দেখা যেত যে 20,000-এর মতন ক্রিকেট প্রেমিক বা ক্রিকেট লাভার্স তারা কিন্তু ঠিকই ভিসা করে বা টিকিট কেটে তাদের পকেটে টাকা খরচ করে তারা স্টেডিয়ামে হাজির হতো বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য। এছাড়া কলকাতার বাঙালিরা তো রয়েছেই, তারা তো বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আগে থেকেই টিকিট কাটার জন্য হুড়োহুড়ি শুরু করতো। তো সব মিলিয়ে বাংলাদেশ বয়কট হওয়ার কারণে মূলত লসটা হয়েছে আইসিসির, লসটা হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের এবং চরমভাবে তারা সেটা অনুধাবন করতে পারছে, যার কারণে তারা আর কোনো ধরনের ক্ষতির ভিতরে পড়তে না আসার প্রেক্ষাপটে তারা কিন্তু পাকিস্তানের কাছে ছুটে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে উপস্থিতি রেখে বাংলাদেশকে 5টি মারাত্মক সুবিধা দেওয়ার মাধ্যমে তারা অবশেষে পাকিস্তানকে রাজি করাতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও অনেক সাংবাদিক আছে, তারা মনে করছে যে আসলে বাংলাদেশের এখানে কোনো প্রাপ্তি নেই, কিন্তু এই ইগো বাংলাদেশ ধরে রাখার মাধ্যমে আজকে বাংলাদেশও কিন্তু চরমভাবে জয়ী হয়েছে। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশ কোন 5টা জায়গায় তারা চরমভাবে আইসিসির কাছ থেকে লাভবান হতে পেরেছে। আমি আবার নতুন করে আজকের এই ভিডিওতে বলছি, প্রথমে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হতো আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে। এবার কিন্তু আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারবে না, অর্থাৎ বাংলাদেশের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। বাংলাদেশকে স্বাভাবিকভাবেই ক্রিকেটে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের উপরে কিন্তু আর্থিক জরিমানা প্রদান করা হতো, অর্থাৎ আর্থিক শাস্তি। বাংলাদেশের উপরে কোনো ধরনের কোনো আর্থিক শাস্তিও আর আরোপ করা যাবে না, অর্থাৎ বাংলাদেশকে সম্পূর্ণভাবে আর্থিক শাস্তি মুক্ত রাখতে হবে। তৃতীয় পর্যায়ে বাংলাদেশে 2028 থেকে 2031 সালের মধ্যে আইসিসির বড় ইভেন্ট আয়োজনের ব্যবস্থা করতে হবে এবং এককভাবে হবে এটা। যেমন 2031 সালে আমরা দেখেছি ভারত এবং বাংলাদেশ যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের তারা হোস্ট কান্ট্রি, কিন্তু এটা হবে না, বাংলাদেশ এককভাবে একটা হোস্ট কান্ট্রি হবে। এই সুযোগ আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে প্রদান করতে হবে এবং আইসিসিও নিশ্চয়তা প্রদান করেছে। চতুর্থ পর্যায়ে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করলে তারা পার্টিসিপ্যান্ট হিসেবে যে অর্থটা পেত, যে লভ্যাংশটা পেত আইসিসির কাছ থেকে, সেই লভ্যাংশটা বাংলাদেশকে প্রদান করতে হবে। বাংলাদেশ বিশ্বকাপে নেই, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে না থেকেও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের মতনই তারা এই লভ্যাংশটা তুলে নেবে। এটা আইসিসি অবশ্যই প্রদান করতে হবে এবং আইসিসি সে কথাও তারা দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কেবল পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলার ঘোষণা প্রদান করেছে। পঞ্চম পর্যায়ে বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিজয় হিসেবে দেখা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভারতের ক্রিকেট বোর্ডের একটা প্রভাবে থাকতো, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত যে দাবিটা জানিয়েছিল আইসিসির কাছে, আইসিসি দাবিটা মানেনি। পরবর্তীতে ভারতে যদি এ ধরনের কোনো মেগা ইভেন্ট আইসিসি আয়োজন করে তাহলে সেই ইভেন্টগুলোতে বাংলাদেশ যাবে না। বাংলাদেশের এই দাবি মেনে নিতে হবে। বাংলাদেশ ভারতের মাটিতে আর কখনো কোনো বিশ্বকাপ বা কোনো বড় ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজিত হলে সেগুলো খেলবে না, এই নিশ্চয়তা আইসিসি প্রদান করেছে যে বাংলাদেশকে ভারতের পরিবর্তে অন্য কোনো রাষ্ট্রে তাদের হাইব্রিড মডেলে খেলার ব্যবস্থা করে দেওয়া হবে। তো সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু দিন শেষে এই যে আইসিসির সাথে ইগো দেখিয়েছে, তারা নিজেদের অনড় অবস্থান ধরে রাখতে পেরেছিল, এই অবস্থান তারা ধরে রাখার কারণে কিন্তু শেষ পর্যন্ত তারাই জয়ী হলো
এবং ফাইনালি বাংলাদেশের জয়ের পথ নিশ্চিত করার মাধ্যমে পাকিস্তানও তারা ডিক্লারেশন দিয়েছে, অফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছে 15 তারিখে ভারতের সাথে যে ম্যাচটা তারা বয়কট করেছিল অবশেষে তারা সেই ম্যাচটি খেলবে। কিন্তু অনেকেই মনে করছে যে পাকিস্তান এমনিতেই ম্যাচটি খেলতো। আসলে পাকিস্তান কখনো এই ম্যাচটি খেলতো না। পাকিস্তান মূলত অপেক্ষা করছিল যদি আইসিসি কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞার খড়গ পাকিস্তানের উপরে চাপিয়ে দিত, তাহলে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে এই বিশ্বকাপ চলাকালীনই তারা কাতার এবং সৌদি আরবকে সংযুক্ত করে আর অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে তারা ঠিকই একটা নতুন আইসিসি গড়ে তুলত, যে আইসিসিতে ইতোমধ্যেই সকলে সমান সুযোগ সুবিধা যেমন নিশ্চিত করতে পারত, ঠিক তেমনইভাবে সকলে সমানভাবে তারা আর্থিক অনুদানটাও পাবে। এটা যদি নিশ্চিত করা হতো তাহলে দেখা যেত যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ তখন এই নতুন আইসিসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে যেত। যে সব মিলিয়ে আইসিসি অবশেষে বুঝতে পেরেছে, ভারত অবশেষে বুঝতে পেরেছে যে তাদের দাদাগিরি আর চলবে না। জয়শাহ অপরিপক্ক, জয়শার ভিতরে কোনো পরিপক্কতা নেই। ইতিমধ্যে মাইকেল ভন সেটা উল্লেখ করেছে যে জয়শাহ মূলত আইসিসির প্রধান হওয়ার কোনো যোগ্যতাই তার নেই। তার ভিতরে না আছে ক্রিকেট কোনো অভিজ্ঞতা, না আছে ক্রিকেটীয় কোনো জ্ঞান। তার মূলত একটা জিনিসই আছে, সেটা হচ্ছে পাওয়ার। সে অমিত শাহের ছেলে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এই পাওয়ারটা ব্যবহার করে সে আইসিসির এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে রয়েছে, কিন্তু মূলত তার এক্সপিরিয়েন্সের যে ঘাটতি রয়েছে সেই জায়গা থেকেই সে আজকের এই বিশ্বকাপটাকে বিতর্কিত করে ছেড়েছে। সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচ হলেও কিন্তু বাংলাদেশ না থাকার কারণে চরমভাবে আইসিসি আর্থিক ক্ষতির মুখেও পড়তে যাচ্ছে। তো অবশেষে আইসিসি বুঝতে পেরেছে যে শুধুমাত্র ভারতের কথাই চলতে গেলে আইসিসি টিকে থাকবে না, আইসিসির প্রভাব আর থাকবে না। এবং বাংলাদেশের সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ লাভ হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ এখন কিন্তু ক্রিকেট পলিটিক্সে বা ক্রিকেট কূটনীতিতে এখন আর একা নয়। ক্রিকেট কূটনীতিতে এখন বাংলাদেশ পাকিস্তানের মতন একটা শক্তিশালী ক্রিকেট খেলুড়ে দেশকেও তাদের সাথে পেয়েছে। পরবর্তীতে বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো অন্যায় বা জুলুম যদি আইসিসি করার চেষ্টা করে, ভারত করার চেষ্টা করে, তাহলে তারা কিন্তু বাংলাদেশকে একা ছেড়ে দেবে না। পাকিস্তান দেখিয়ে দিল যে বাংলাদেশের পাশে পাকিস্তান অবশেষে তারা তাদের সকল শক্তি দিয়ে তাদের অবস্থান ধরে রাখবে। তো সব মিলিয়ে ভারত পাকিস্তানের এই অক্ষশক্তির কাছে পাকিস্তান এবং বাংলাদেশের এই অক্ষশক্তির কাছে এবং এই অনড় অবস্থানের কাছে ভারতের ইগো পরাজিত হয়েছে, আইসিসির ইগো পরাজিত হয়েছে, জয়শার মাথানত হয়েছে। এবং যার কারণে এটা নিশ্চিত করেই বাংলাদেশের স্বার্থ উদ্ধার করার মাধ্যমে পাকিস্তানও ভারতের সাথে ম্যাচ খেলার ঘোষণা প্রদান করলো।